নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরো একবার স্বাগত। আমি গত 30শে এপ্রিল অর্থাৎ নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা হয়নি, এমন একটা সময় যে এপিসোডটা করেছিলাম 30শে এপ্রিলের, সেই এপিসোডের শিরোনাম ছিল যে বামপন্থীদের সামনে সুযোগ আসছে। আর সেই এপিসোডটাতে আমি এটা পরিষ্কার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সামনে লড়াই কঠিন, আর তৃণমূল কংগ্রেস যদি একবার হেরে যায় তাহলে তাদের রাজনৈতিক সংগঠন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করবে। বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের যে স্পেস, সেখানে তারা থাকবে না। সেই জায়গায় যদি বামপন্থীরা নিজেদের মূল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে পারে সংসদীয় লড়াইতে এবং মাঠে ময়দানের লড়াইতে, তাহলে পারে বামপন্থীদের সামনে সুযোগ আসছে। এটা আমার খুব পরিষ্কার অ্যাসারশন ছিল। আজকে ফলতার উপনির্বাচনের যে ভোট গণনা চলছে, তাতে মোটামুটি যা প্রবণতা, মনে হচ্ছে শেষ পর্যন্ত লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থী এই উপনির্বাচনে জয়ী হবে। এটা খুব বড় কোনো রাজনৈতিক বিয়ারিং কিছু নেই, কারণ শাসক দল সাধারণত উপনির্বাচনে জয়ী হন। আর এবার যা সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়ার মধ্যে ভোট হয়েছে, তাতে 65% বা 70% হিন্দু প্রধান কোনো কেন্দ্রে বিজেপির প্রার্থী সদ্য ক্ষমতায় জিতে এসেছেন, তাদের হনিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি। সেখানে লক্ষাধিক ভোটে কোনো উপনির্বাচন জিতবেন, এতে খুব বেশি বিস্ময়ের কিছু নেই। রাজনৈতিকভাবে যেটা তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে এই ফলতা কেন্দ্রটাকে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ হিসেবে গণ্য করা হতো। আপনারা যদি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন, তাহলে দেখবেন যে এই কেন্দ্র থেকে ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছেন 1,65,000। কত লিড? একটা বিধানসভা কেন্দ্রে লিড হচ্ছে 1,65,000। আর প্রাপ্ত ভোটের শতাংশের হিসেব করলে আরো চিত্তাকর্ষক অবস্থা, 90% ভোটই পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছিল হচ্ছে ফলতায় ভোটের ছবি প্রাপ্ত ভোটের হিসেবে। নির্বাচনে ওখানকার প্রবল প্রতাপশালী তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি, যেটা তার বিখ্যাত সংলাপ পুষ্পা ঝুঁকতা নেহি, যখন উপনির্বাচনের ঘোষণা হলো, বহু বুথ এবং গোটা নির্বাচনটাই বাতিল ঘোষণা করে, তখন শেষ পর্যন্ত দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেই প্রবল প্রতাপশালী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। বামপন্থীরা এবং কংগ্রেস, তারা বিরোধী প্রার্থী হিসেবে ময়দানে থেকে গিয়েছিল। আমি যতক্ষণ আপনাদের সঙ্গে, যত রাউন্ড গণনা হওয়ার পর আপনাদের সামনে প্রোগ্রামটা করছি, তাতে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রবণতা যা, গণনা যখন শেষ হবে, আমার ধারণা সিপিআইএম প্রার্থী শম্ভু কুর্মী প্রায় 50,000-এরও বেশি ভোট পাবেন, এটা আমার হিসেব। এখন তার প্রাপ্য ভোট 40,000-এর কাছাকাছি। তৃণমূল প্রার্থী নাম তুলে নিয়েছেন, যেহেতু আনুষ্ঠানিকভাবে নাম তুলতে পারেননি, ফলে তার সিম্বলটা থেকে গেছিল, সেখানেও 1,500 ভোট পড়েছে। পলিটিক্যাল যেটা ইম্পর্টেন্ট, এখানে দুটো জিনিস আছে। কংগ্রেস এখানে সর্বাত্মক প্রচার চালিয়েছিল এবং চেষ্টা করেছিল অন্তত সংখ্যালঘু ভোটটা যাতে তারা পান। কংগ্রেস প্রার্থী অথবা হাত চিহ্ন এখানে একদমই কোনো দাগ কাটতে পারেনি। গণনা প্রবণতা থেকে আরো একটা স্পষ্ট, সংখ্যালঘু প্রার্থী না দেয়া সত্ত্বেও বাম প্রার্থী সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট পেয়েছেন। এটা কেবলমাত্র একটা বিধানসভা কেন্দ্রের ইঙ্গিত নয়,
আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, যেখানে তৃণমূল কংগ্রেস নেই, বিজেপি প্রার্থী প্রবল প্রতাপে সদ্য জিতে এসেছেন, তারা এই রাজ্যে ব্যাটিং করছেন, সেখানে দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা একটা বড় অংশ খুব দ্রুত বামপন্থী প্রার্থীকে ভোট দিচ্ছেন, যিনি তাদের কমিউনিটির মানুষ নন। অর্থাৎ এটা সংখ্যালঘুদের একটা সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। দক্ষিণপন্থী রাজনীতি বিজেপির রাজনীতির বিরুদ্ধে, যে জমিনি লড়াইতে শূন্যতা সৃষ্টি হতে চলেছে, সেখানে বামপন্থী পার্টির সংখ্যালঘু প্রার্থী না থাকা সত্ত্বেও তারা কাস্তে হাতুড়ি তারাই ভোট দিয়েছেন। আর সামগ্রিকভাবে যেটা গুরুত্বপূর্ণ, বিরোধী ময়দানে খুব দ্রুত বামপন্থীরা উঠে আসবার চেষ্টা করছেন। আপনারা হয়তো দেখেছেন সাম্প্রতিক যে কটা ইস্যু, যার মধ্যে হাটে মাঠে যেটা এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত, সেটা হচ্ছে হকার উচ্ছেদের ইস্যু। হকার উচ্ছেদের ইস্যুতে সিপিআইএম তথা সিটু তাদের সাধ্যমতো প্রতিটা স্টেশনে প্রতিরোধ করবার চেষ্টা করছে, এবং কোনো কোনো জায়গায়, সেটা জয়নগর হোক, বিরাটি হোক, বেলগড়িয়া হোক, তারা এই বেপরোয়া উচ্ছেদকে রুখে দিতে পেরেছে। কোরবানির আগে আচমকা গরুর হাট বন্ধ করে দেওয়ায় গ্রামীণ অর্থনীতিতে, বিশেষ করে সদ্গোপ ঘোষ যারা গোপালক, তাদের উপর যে আচমকা একটা অর্থনৈতিক লোড চাপিয়ে দেওয়া হয়েছে, বিপর্যয় নেমে এসেছে, যেটা গোপালনের অর্থনীতিতে আমি বিশদে রাজনীতি করেছি, এই এপিসোডে বলছি না। সেখানেও বামপন্থীরা তাদের পরিষ্কার অবস্থান নিয়েছেন এবং তারা বলেছেন যে এই আচমকা নিষেধাজ্ঞাকে কার্যকরী করতে যাওয়া এটা গ্রামীণ অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে, এবং যে আইনের উপর দাঁড়িয়ে এই কার্যকরী করা হচ্ছে, সেই আইনেই একটা প্রভিশন আছে, তারা ইচ্ছে করলে বকরিদের আগে এই গরু বিক্রি এবং কুরবানির ব্যাপারে বিধিনিষেধ শিথিল করতে পারে। এই সরকার সেটা শোনেননি এখন অবধি, কিন্তু বামপন্থীরা চেষ্টা করেছে। বিকাশ ভট্টাচার্য যেদিন তৃণমূলের কাউন্সিলর দেবরাজের হয়ে দাঁড়িয়েছে, যেটা নিয়ে বামপন্থী মহলের অনেকে ক্ষুব্ধ, সেদিনই হাইকোর্টে আর একটা খুব গুরুত্বপূর্ণ মামলায় বিকাশ ভট্টাচার্য স্থগিতাদেশ বার করে এনেছেন। সেটা হচ্ছে হাওড়ায় নির্বিচারে হকার উচ্ছেদের বিরুদ্ধে। সেই স্থগিতাদেশটাও বিকাশ ভট্টাচার্যরা বার করে এনেছেন। এবং কোনো কোনো জায়গায় বৃহত্তর প্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে, হকার উচ্ছেদের প্রশ্নে সিটু নকশালপন্থী সংগঠকদের সঙ্গে একসঙ্গে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি কল্যাণী স্টেশনে দেখা গেছে যে বিজেপি সমর্থক হকাররাও তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এই প্রতিরোধের লড়াইতে কোথাও নেই। তারা বিধানসভায় কোনো বিক্ষোভ কর্মসূচি ডাকলে অর্ধেক বিধায়ক আসছেন না, পুরসভায় পুর কমিশনার বৈঠক করতে দিচ্ছেন না, প্রতিবাদ কর্মসূচিতে 40 জন মতো কাউন্সিলর দেখা গেছে অনুপস্থিত। রাস্তায় মানুষকে সঙ্গে নিয়ে নামার জন্য দলীয় নেত্রী নির্দেশ দিয়েছেন, কিন্তু বাস্তবে রাস্তায় তার কোথাও কোনো প্রতিফলন নেই। এবং এর মূল কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পলিটিক্সটা ডিফিটেড হয়েছে, তাদের সম্প্রদায় নিরপেক্ষ রাজনীতি ডিফিটেড হয়েছে, আর হিন্দুত্ববাদী রাজনীতি জয়ী হয়েছে, বিষয়টা এরকম নয়। কারণ তারা আইসোলেটেড হয়ে পড়েছেন, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র তাদের নিচুতলার অত্যাচার এবং দুর্নীতির কারণে। এবং উঁচুতলার প্রশ্রয় ছাড়া নিচুতলার কাউন্সিলর, কর্মী, সংগঠক তারা যে অত্যাচার চালাতে পারতেন না, এটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। ফলে যে নৈতিক সাহস, একটা পলিটিক্যাল ডিফিট হওয়ার পরও নৈতিক যে দম, সেইটা তৃণমূল কংগ্রেসের নেই বলে তারা মাঠ খালি করে দিচ্ছেন। কোনো কোনো তাদের গুরুত্বপূর্ণ নেতা চাপের মুখে আত্মঘাতী হওয়ার মতো দুর্ভাগ্যজনক সিদ্ধান্তও বেছে নিচ্ছেন।
কিন্তু জান কবুল করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে রাজনৈতিক দম থাকা দরকার সেটা তারা পুরোপুরি হারিয়ে ফেলেছেন। এবং এইটা হতে পারে, এইটা অ্যান্টিসিপেট করেই আমি 30শে এপ্রিলের প্রোগ্রামে বলেছিলাম যে বামপন্থীদের সামনে সুযোগ আসছে, কারণ যদি তৃণমূল কংগ্রেস পরাজিত হয় একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে বিরোধী স্পেসে। বামপন্থী দল হিসেবে যদি সিপিআইএম সেখানে দম ধরে লড়াইয়ের ময়দানে থাকতে পারে, যদি পিঠ না দেখায়, তাহলে পারে মানুষ তাদেরকে আজকেই শাসক দল হিসেবে নিশ্চয়ই বেছে নেবে না, কিন্তু নির্ভরযোগ্য বিরোধী দল হিসেবে 2021 সালের পর থেকে তাদের যে অবক্ষয়ের সূচনা হয়েছিল বিরোধী রাজনীতি স্পেসে, তারা কিন্তু সেটা ফেরত পেতে পারে। আজকে ফলতার উপনির্বাচনে কোনো চমক নেই। প্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হতে চলেছেন, কিন্তু চমক এখানে আমরা যেটা বলেছিলাম যে রাজনৈতিক বিরোধিতা স্পেসও ফাঁকা থাকে না, সেটা কেউ না কেউ দখল করবেই। 30% 35% সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র ফলতা, যেখানে 2024-এর বিধানসভা নির্বাচনেও মাফ করবেন লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেসের জোটবদ্ধ প্রার্থী 1.2% ভোট পেয়েছিল, তারা আজকে কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। সুতরাং অন্য বিকল্প ডায়মন্ড হারবার মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল না, আমি বিকল্প ডায়মন্ড হারবার মডেল, ফলতার বামপন্থীদের ডায়মন্ড হারবার মডেলের কথা বলছি। মর্নিং শোজ দ্য ডে বলে ইংরেজিতে একটা কথা আছে। ফলতার উপনির্বাচন যদি কোনো কিছু ইঙ্গিত দেয়, তাহলে এটা আমার বিশ্বাস, গত 30 তারিখে আমি যেটা বলেছিলাম, দাবি করেছিলাম, যেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হলে বামপন্থীদের সামনে একটা লড়াইয়ের সুযোগ খুলছে, সেটা ইতিমধ্যে নির্বাচনী লড়াই এবং নির্বাচনী বহির্ভূত ময়দানের লড়াইতে প্রমাণিত। এই ধারাবাহিকতা বামপন্থীরা কতটা ধরে রাখতে পারবেন, গোটা রাজ্য জুড়ে এই প্রবণতাটা কতটা তারা তৈরি করতে পারবেন, তৃণমূল কংগ্রেসের যে নিচুতলার সৎ কর্মীরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ, তাদেরকে তারা শেষ পর্যন্ত কতটা এই প্রতিরোধের লড়াইতে উইন ওভার করতে পারবেন, তার উপরে আগামী দিনের রাজনীতি বামপন্থীরা কতটা ঘুরে দাঁড়াতে পারলেন, বিরোধিতার যে ময়দান তার মাঝমাঠ কতটা দখলে রাখতে পারলেন, তৃণমূল কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে তুললেন, নিজেদেরকে কতটা প্রাসঙ্গিক করে তুললেন এই রাজ্যের শাসক বিজেপির বিরোধিতায়, সেটা নির্ভর করবে। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা জানেন। ইচ্ছে করলে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।